মশলা ছাড়া মাংস রান্না শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা পাকিস্তানের ভাইরাল রেসিপি। আজকে আপনাদের জন্য এনেছি একেবারে ভিন্ন স্বাদের একদম নতুন পাকিস্তানের পেশোয়ারি বা নামকিন রোজ বা গোস্ত রেসিপি। এই মাংসের ফ্লেভার এতটাই ইউনিক আর মাইল্ড, আপনি একবার খেলে বারবার রান্না করতে চাইবেন। মশলা ছাড়া হলেও কিভাবে এত সুস্বাদু হয় সেটাই এই মাংসের ম্যাজিক। জাস্ট দেখুন, কাছের থেকে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম ডটার রেস্তোরাঁ। আজকে আমি দেখতেই পাচ্ছেন একদম পেশোয়ারি মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু সামনে ঈদ, তো আপনাদের জন্য তো এই রেসিপিটা শেয়ার করতেই হয়। তো লেটস স্টার্ট। নামকিন রোস্ট বা গোস্ত বা পেশোয়ারি মাংস রান্না করতে পায়ের নলি সহ মাংস হলে সব থেকে ভালো হয়। আমি নলি পাইনি, তো পায়ের কেরালার মাংস নিয়েছি। এগুলো পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এখন লবণ দিয়ে আমি একটু মেখে রেখে দিচ্ছি। এটা যেহেতু কোনো মশলা যাবে না, তো ফার্স্টে লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এখন আমি একটু মেখে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার ঢাকনাটা উঠিয়ে রান্না করার প্রস্তুতি শুরু করব। আমি এর মধ্যে একটা মশলা দিব, সেটা হচ্ছে কালো গোলমরিচ। সাদা এবং কালো কিছু একটা মিক্স আপ করে নিয়েছি অল্প কিছু, সেটাই আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু বাঙালি, আমাদের একেবারে লবণ দিয়ে রান্না খেতে ভালো লাগবে না, তাই এটা দিলাম। আর দিচ্ছি কিছু আলু। আমি আবেশ হোটেলে মাংসটা খেয়েছিলাম, একেবারেই কোনো মশলা দেয় না, শুধু আলু, লবণ আর ঘি এবং মাংস দিয়ে রান্না করে। তবে ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, তো আমি এই জন্যে আমার নিজস্ব একটা স্টাইল দিয়ে আপনারা যাতে খেতে পারেন সেজন্যে এটা এইভাবে রান্না করে দিচ্ছি। রেসিপিটা আপনারা অবশ্যই রান্নাটা করে দেখবেন কতটা মজাদার হয়। তো এখানে আমি টমেটো, আলু, 1 ইঞ্চি আদা আমি চাকচাক করে কেটে দিয়েছি স্লাইস করে। আর এই যে কয়েকটা মরিচ আমি এখানে ভেঙে দিচ্ছি যাতে একটু হালকা ঝাল হয়, কারণ ঝাল না হলে আমি আবার খেতে পারবো না। যেহেতু একবার খেয়ে দেখেছি আবেশ হোটেলে ভালো লাগেনি, তো এই জন্যই মরিচটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। এবার এই যে মেন উপকরণ, এটা হচ্ছে ঘি। এটা কিন্তু কোনো তেল দিয়ে রান্না করা যাবে না, এটা ঘি দিয়েই রান্না করতে হবে। তো আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই যে দেখছেন, এটাই কিন্তু আমার মাংস রান্নার যেই মেন প্রসেস, এটা শেষ। এখন আমি এটাকে দমে রান্না করতে হয়। পাকিস্তানিরা এটাকে একেবারে দমে আটকে রান্না করে যাতে ভাপটা বের না হয়। তো এইভাবে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। আর এটা ঢাকনাটা লেগে থাকে, বের হবে না, ভাসবো। এজন্য আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট একদম হাই হিটে বা মিডিয়াম হিটে জাল করব। কোনোভাবে ঢাকনাটা খুলবো না, যেহেতু এখানে চর্বি আছে আর মাংস থেকে আস্তে আস্তে পানি বের হবে। এজন্য এভাবেই আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, কোনোভাবে ঢাকনাটা খুলবো না। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। দারুণ একটা ফ্লেভার আসছে প্রিয় দর্শক, এত বেশি ফ্লেভার মশলা ছাড়া মাংসে আসে। হালকা ঘি দিয়েছি দেখুন, আর কতটা পানি বের হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর মাংসটাও কিন্তু নিচ থেকে একদম কুক হয়ে যাচ্ছে। যেহেতু এটাতে তো কোনো মশলা নেই, এভাবে হলুদ মরিচ কিছুই নেই, এজন্য বোঝাও যাচ্ছে না। দেখুন কিন্তু কত সুন্দর একটা কালার হবে জাস্ট এই টমেটোটা দেওয়ার কারণে। তাছাড়া কিন্তু এই মাংসটা একেবারে সাদা হবে। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও একদম আটকিয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি এটা ঢাকনা পাতলা হয় তাহলে আটা দিয়ে মুখটা সিলগালা করে দিতে পারেন, কিংবা ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন। আমি ফুল 1 ঘন্টা পরে ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন কি যে সুগন্ধ আসছে, ও মাই গড। আসলে আমরা যখন মশলা দিয়ে আমি এত মাংস রান্না করি, কিন্তু এত দারুণ একটা ফ্লেভার আমি কিন্তু পাই না। জাস্ট এই মাংসে এত বেশি ফ্লেভারফুল, ও মাই গড, খুবই খুবই ফ্লেভার আসছে, মানে অন্যরকম পাগল করা একটা ফ্লেভার, যেটা মানুষ বলে না 5 বাড়ি থেকে শোনা যাবে, সেরকম ফ্লেভার আসছে। আর আমি কিন্তু এখানে দেখুন কোনো পানি ইউজ করিনি, এইভাবে তেলও ইউজ করিনি, তারপরেও অনেকটা পানি এবং তেল কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি দমে রেখে দিয়েছি। এখন এই যে দেখুন চর্বিগুলো এইভাবে সুন্দর হয়ে গিয়েছে, মাংসটার কালার আসতে শুরু করেছে সুন্দরভাবে। তো এটা বেশি নাড়া যাবে না, এটাই এর বেশি বিশেষত্ব। এইভাবেই একবার আবার নেড়ে দেব
দিয়ে এখন কিন্তু চুলার জালটা একেবারে লো করে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লো করে কিন্তু আমি রেখেছি। এভাবে লো হিটে আরও আধা ঘন্টা এখন রান্না করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করে নিয়েছি। দেখুন এর থেকে পানি বের হতেই আছে, পানি কিন্তু এখনও দেয়া হয়নি। তো এভাবেই আসলে না দিলেও চলে, তবে এর ঝোল বা কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেহেতু এটাকে রুমালি রুটির সঙ্গে সার্ভ করব, তো এই জন্য একটু পানি দেবো এর মধ্যে। আর এখন কিন্তু অবশ্যই অতি অবশ্যই গরম পানি দিতে হবে, এবং ফুটন্ত গরম পানি, কোনোভাবে ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বা লো হিটে একেবারেই কিন্তু এটাকে রান্না করতে রেখে দেব, যতক্ষণ আমাদের মাংসটা সুন্দরভাবে কুক না হয়। তো মাংসটা যখন রান্না হয়ে যাবে আর ঝোলটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দেখতেই পাচ্ছেন লেবুর স্লাইস। এটা কিন্তু গন্ধরাজ লেবু, খুবই দারুণ সুগন্ধ আসবে। আর পাকিস্তানের পেশোয়ারিরা মাংস রান্না করতে গেলে লেবুর রসটা দেয়, আমরা এই যেরকম লেবুর স্লাইসটা এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে, খুবই সুন্দর। তো এভাবে দিয়ে আমি আটকিয়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব রান্নার জন্য। এখন নাড়াচাড়া করব না, এই মাংসের বিশেষত্ব যেহেতু মাংসটা নাড়াচাড়া করা যাবে না, একদম আটকিয়ে রান্না করতে হবে। তো যত কম নাড়া যায় সেভাবে রান্না করে নিতে হবে। তো এখন আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত। তারপরে কিন্তু আমার এই যে মাংসের লুকসটা দেখতে পাচ্ছেন, ফাইনাল লুকস। এখন একেবারেই পারফেক্টলি মাংসটা কুক হয়ে গিয়েছে, এবং এর লবণটাও আমি দেখে নিয়েছি। এই পর্যায়ে অবশ্যই লবণ দেখে নেবেন, কম হলে দিবেন। তো দেখে শুনে লবণটা দিতে হবে। আর এই যে লেবুটা দেখুন কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে এখান থেকে, আপনাদের না দেখালে বুঝতেই পারবেন না। আসলে এই যে ঈদ আসছে, এই ঈদে কিন্তু মাংসটা ট্রাই করবেন, এই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। মাংসটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে, একেবারে পেশোয়ারের মাংসের মতোই। আর এই যে শেষ পর্যায়ে এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা এখন কিন্তু দারুণ স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসবে। আপনারা যদি ঘি বেশি খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। আমি সামান্য দিয়ে এখন একটু মিশিয়ে দিলাম। দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে, এবং টমেটোটা দেওয়ার কারণে একটু হালকা সুন্দর একটা কালার ধারণ করেছে। আর যদি টমেটো না দেন তাহলে একেবারেই সাদা হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে কাছ থেকে দেখুন কালারটা কিন্তু বেশি একটা আসেনি, তারপরেও ক্যামেরাতে এরকম কালারফুল দেখাচ্ছে আর কি একটু। তো এর টেস্টটা এবং ঘ্রাণটা আসলেও ইউনিক। আমি যত মাংস রান্না করেছি এরকম ইউনিক ঘ্রাণ কিন্তু পাইনি। এখন চুলাটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো, তারপরে সার্ভ করতে চলে আসব। এই যে এখন আমি টেবিলে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন মাংসের ফাইনাল লুকস কতটা সুন্দর হয়েছে। আর আমরা যখন আসলে হোটেল রেস্টুরেন্টে দেখি খেতে একটু অরুচি লাগে অনেকের, আর এইভাবে যদি বাড়িতে রান্না করে খান আমার রেসিপিতে 100% গ্যারান্টি দিতে পারি ভালো লাগবেই লাগবে, এবং বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই ইউনিক এর টেস্ট। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এমন সুন্দর সুন্দর ইউনিক নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন আলু মাংস কতটা একদম সফট জুসিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি লাস্টে ধনেপাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আমার কাছে মানে তাজা ফ্রেশ যে ধনেপাতাটা নেই, তাই আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম, আপনারা যেটা থাকে দিতে পারেন। তো এই যে আমি পরিবেশন করে দিচ্ছি, খুবই মজাদার লাগছে দেখতে। দেখুন কাছ থেকে আসলেও একটা ইউনিক, একবার হলেও অবশ্যই ঈদে এই মাংসটা ট্রাই করবেন, দেখবেন প্রেমে পড়ে যাবেন, কতটা ইউনিক হয়। কুরবানি ঈদে যেহেতু অনেক মাংস থাকে অবশ্যই ট্রাই করে ফেলবেন। আর রেসিপিটা অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, বারবার বলছি একটা লাইক দিয়ে দিবেন। তো কেমন লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ঈদ ভালো কাটুক, আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।